আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা আলোচনা করব ফিজিক্স নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বায়োলজি নিয়ে। তো আজকে কেন ফিজিক্স, গত ক্লাসে বলেছিলাম যে বায়োলজি প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব। তো আজকে কেন ফিজিক্স নিয়ে আলোচনা করতেছে সেটার রিজনটা একটু বলে দিই। তোমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলেছে যে ফিজিক্সের সমস্যা আছে, তো আমি চিন্তা করলাম যে ফিজিক্সে একটা সিরিজ করা যায় কি না। তো আজকে ফিজিক্সে একটা সিরিজ স্টার্ট করলাম। আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় যাতে আলোচনা করা যায় ফিজিক্সের। তো সেই ধারাবাহিকতায় আজকে অধ্যায় 2টা নিয়ে স্টার্ট করলাম। আজকে অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে হচ্ছে একটু রেগুলার থাকবা, প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কিভাবে অধ্যায় 2টা নিয়ে আলোচনা করব সেটা একটু বলি। ফার্স্টে অধ্যায় 2-এর প্রত্যেকটা সাবজেক্টের 2টা পার্ট থাকে। একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। তো এই রুলসটাকে আমরা এই অধ্যায়ে একটু অ্যাপ্লাই করব। আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায়ের দুইটা পার্ট করে আলোচনা করার জন্য। একটা হবে থিওরিগুলা আর একটা হবে প্র্যাকটিক্যাল, মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল যেগুলো অ্যাপ্লিকেশন আছে। থিওরিগুলোর কীভাবে ম্যাথমেটিক্যালি অ্যাপ্লিকেশন আছে ওইটা আমরা এই নেক্সট ভিডিওতে আমরা দেখব। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2-এ যে থিওরি পার্টগুলো আছে ওগুলো নিয়ে। তো তোমরা যারা অধ্যায় 1 বায়োলজির অধ্যায় 1টা ক্লাস করো নাই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে যাদের বায়োলজি অধ্যায় 1-এর সমস্যা আছে ওরা ক্লাস করে নিতে পারো, ঠিক আছে। তো আজকে আলোচনা করব হচ্ছে অধ্যায় 2 নিয়ে। তো অধ্যায় 2টা আলোচনা করার আগে ফার্স্টে কিছু কথা বলি। তোমরা যখন ট্রাভেল করতে যাও, সাপোজ তুমি চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে চাচ্ছ বা ঢাকা থেকে চট্টগ্রামে আসতে যাচ্ছ, তাহলে তোমার যদি রোড ম্যাপটা জানা না থাকে তাহলে তুমি কিন্তু যেতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ মেইন জিনিস আমি যেটা ফোকাস করতেছি সেটা হচ্ছে রোড ম্যাপ। এই রোড ম্যাপটা জানা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, কোন একটা সাবজেক্ট যখন একটা চ্যাপ্টার পড়া স্টার্ট করি তখন আমরা ঢালাওভাবে পড়ে যাই। আমরা ওই চ্যাপ্টারটা বুঝতে চেষ্টা করি না ওই চ্যাপ্টারটার মধ্যে রোড ম্যাপটা কী আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে রোড ম্যাপ থাকে যেটা দেখা যায় না, ঠিক আছে, ওইটা খুঁজে বের করতে হয়। তো আমি এই অধ্যায়ের একটা রোড ম্যাপ আঁকার চেষ্টা করছি। তো ফার্স্টে আমরা এই রোড ম্যাপটা একটু দেখব। আগেই বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করবে থিওরি পার্ট নিয়ে। আগে আমরা রোড ম্যাপটা একটু দেখে নিই। ফার্স্টে অধ্যায় 2টা কী বলতেছে সেটা একটু দেখি। দেখো, অধ্যায় 2-এর নাম হচ্ছে গতি, ইংলিশে বলা হয় মোশন। ফার্স্টে এই অধ্যায়ে এর যে টাইটেলটা আছে গতি। গতি বেসিক্যালি 2টা টাইটেল আলোচনা করা হয়, মেইন 2টা পয়েন্ট আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে স্থিতি, একটা হচ্ছে গতি, ঠিক আছে। তাহলে কি বললাম, এই গতি যে টাইটেলটা আছে বা এই চ্যাপ্টারের মূল টাইটেল যেটা সেটা হচ্ছে গতি। গতিটা 2টা টাইটেলে আলোচনা করা হচ্ছে, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। এখন স্থিতি হচ্ছে স্থির, যে বস্তুটা স্থির ওই বস্তুটা নিয়ে কাজ নাই, কারণ টাইটেলেই বলে দিচ্ছে এটা হচ্ছে গতি নিয়ে কাজ হবে। সো আলোচনা করা হবে গতি নিয়ে। তো গতির মধ্যে কোন কোন টপিকগুলো আছে সেটা আগে আমরা দেখব। তোমাদের এই অধ্যায়ের যদি আমি একটু দেখতে যাই, এই অধ্যায়ের গতিটা নিয়ে কি আলোচনা করা হচ্ছে। গতিটা নিয়ে ফার্স্টে যে টপিকটা আলোচনা করছে সেটা হচ্ছে প্রকারভেদ। দেন আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করছে সেটা হচ্ছে রাশির মধ্যে আবার 2টা ভাগে আলোচনা করা হয়, বা রাশিকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এই 2টাকে কেন্দ্র করে অনেকগুলা টপিক আসছে, ঠিক আছে। এটা আমি একটু যখন পড়াবো পরবর্তীতে যাব তখন বুঝতে পারবা। এরপরে গতির কিছু ইকুয়েশন আছে খুব ইম্পর্টেন্ট। এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ইকুয়েশনগুলো, ঠিক আছে, এই ইকুয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গতিটার যত ইকুয়েশন আছে সবগুলো হচ্ছে এই 2টা রাশিকে ঘিরে। সেই জন্য এই 2টা রাশি হচ্ছে এই অধ্যায়ের মূল, ঠিক আছে। এরপরে কিছু কাপল টপিক আছে। কাপল টপিক মানে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে জোড়া জোড়া টপিক, অর্থাৎ যে টপিকগুলো জোড়া জোড়ায় থাকে সেগুলাকে আমি নাম দিয়েছি হচ্ছে কাপল টপিক। কেন? এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা না, এটা আমার বানানোর সংজ্ঞা। সো তোমাদের মনে করার দরকার নাই যে এটার নামই আসলে কাপল টপিক। কেন কাপল টপিক দিয়েছি? কারণ হচ্ছে এরা জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ এরা জোড়ায় জোড়ায় থাকে, যার কারণে আমি এদেরকে এভাবে আলোচনা করার চেষ্টা করছি। যেমন এখানে 3 জোড়া এই কাপল টপিক আছে। প্রথম যে জোড়া সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে দূরত্ব এবং সরণ, এরপরে হচ্ছে দ্রুতি এবং
দ্রুতি এবং বেগ, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে সরণ হবে না, এখানে হবে বেগ, ঠিক আছে। আচ্ছা, দূরত্ব এবং সরণ, দ্রুতি এবং বেগ, ত্বরণ এবং মন্দন, এই জিনিসগুলা জোড়ায় জোড়ায় আলোচনা করা হয়েছে। এখন কেন জোড়ায় জোড়ায় আলোচনা করা হয়েছে? কারণ আমি যখন কাপল টপিকটা স্টার্ট করব তখন বলবো এগুলা কেন জোড়ায় জোড়ায় আলোচনা করা হয়েছে। ফার্স্ট আমরা স্থিতি এবং গতি এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। এখন আলোচনার বিষয় হচ্ছে স্থিতি এবং গতি, এই জিনিসটা একটু বুঝাই দিই। হ্যাঁ, দেখো, ধরো এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে। অর্থাৎ তুমি বাসা থেকে স্কুলে যাবে, তুমি বাসা থেকে স্কুলে যাবে, ধরো তুমি বাসা থেকে 1টায় রওনা হইছো, স্কুলে পৌঁছেছো 2টায়, মাঝখানে যে সময়টা লাগছে সেটা আমি ধরে নিলাম মাঝখানে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 1 আওয়ার। এখানে একটা সময় কাজ করে না, সময় বা টাইম বলি, ঠিক আছে। একটা একটা টাইম কাজ করে, আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে অবস্থান। অবস্থান বা কি বলবো, অবস্থান বা দূরত্ব। অর্থাৎ তুমি বাসায় ছিলে, এটা তোমার একটা অবস্থান, তুমি স্কুলে গেছো, এটা আরেকটা অবস্থান। এই যে বাসার অবস্থান থেকে পরিবর্তন হয়ে বাসার অবস্থান থেকে পরিবর্তন হয়ে স্কুলের অবস্থানে যাওয়া, অবস্থানের পরিবর্তন, কথাটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, ঠিক আছে। অবস্থানের পরিবর্তন, যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা গতি বলি। যদি সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন আমরা সেটাকে স্থিতি বলি। তাহলে স্থিতি বা গতি আলোচনা করার জন্য দুইটা পয়েন্ট আমরা এখানে পেলাম। একটা হচ্ছে অবস্থান, আরেকটা হচ্ছে সময়। তবে এই দুইটা কথা আমাদের মাথায় আসে এবং বোঝাও যায়, তবে আরেকটা কথা আমাদের মাথায় আসে না, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই কথাটার নাম আমরা শুনছি, কিন্তু আমরা এখনও জানি না প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি বা প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি। প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে, ধরো তুমি দাঁড়ায় আছো একটা রেল স্টেশনে, তোমার সামনে দিয়ে রেলটা ক্রস হয়ে চলে যাচ্ছে। আমি যদি বলি তোমার সামনে রেলটা ক্রস হয়ে চলে যাচ্ছে, রেলটা গতিশীল, তুমি স্থিতিশীল, অর্থাৎ তোমার সাপেক্ষে রেলটা গতিশীল। অর্থাৎ তোমাকে আমি একটা স্থির বিন্দু ধরছি এবং আরেকটা বস্তু যেটা রেল, সেটার গতি আমি নির্ধারণ করছি। তো এই যে কোনো একটা বস্তুকে স্থির ধরে অন্য একটা বস্তু নির্ধারণ করা, এই যে বস্তুটাকে আমরা স্থির ধরি সেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি। সো এখন কিভাবে আমরা সংজ্ঞাটা বলবো, স্থিতির সংজ্ঞাটা কিভাবে বলবো? প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে আমরা গতি বলি। আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি না হয় তাহলে আমরা সেটাকে স্থিতি বলি। তাহলে আমরা ঢালাওভাবে মুখস্থ করব না, প্রথমে সংজ্ঞা মুখস্থ করার জিনিস নয়, সংজ্ঞার মধ্যে কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডগুলো মনে রাখবা, সংজ্ঞা নিজের থেকে বানাবা, ঠিক আছে। নিজের থেকে বানানোর কিছু নাই, যদি সংজ্ঞার মধ্যে কিওয়ার্ডগুলো থাকে তাহলে সংজ্ঞা বানাবা কিভাবে? কিওয়ার্ডগুলো হচ্ছে মেইন। সো সংজ্ঞা ঢালাভাবে মুখস্থ করবে না, কিওয়ার্ডগুলো মুখস্থ করবে। তাহলে স্থিতি এবং গতির কিওয়ার্ড কী কী? কিওয়ার্ড হচ্ছে দেখো, অবস্থান, সময়, প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা কিভাবে বলবো? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা গতি বলি। যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে স্থিতি বলি, ঠিক আছে। তাহলে স্থিতি এবং গতির আলোচনা শেষ। এখন আমরা যে টপিকগুলোতে যাব সেটা হচ্ছে গতির কোন কোন টপিকগুলো আলোচনা করা হয়েছে। গতির যে ফার্স্ট টপিকটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে প্রকারভেদ। এখন আমরা
গতির প্রকার। এখন আলোচনা করব গতির প্রকারভেদ নিয়ে। গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করার আগে আরেকটা জিনিস আমি আলোচনা করি নিয়ে, সেটা হচ্ছে দেখো একটা কথা আছে যেটা এখন তোমাদের বইয়ে লেখা নাই, তবে আগের বইয়ে এখন এখন যে এডিশনটা আছে বইয়ের, ওই এডিশনে এই কথাটা কিন্তু আলোচনা করা হয় না, কিন্তু এর আগের এডিশন যেগুলো আছে ওগুলোতে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই কথাটা একটু ব্যাখ্যা করতে হয়। কোন কথাটা হচ্ছে কোনো গতি হচ্ছে পরম নয়, সকল গতি হচ্ছে আপেক্ষিক, এই কথাটা ব্যাখ্যা করতে দেওয়া হয়। তো ব্যাখ্যা করতে গেলে কিভাবে ব্যাখ্যা করবা, সাপোজ আমি একটা বুঝে দিই জিনিসটা। পৃথিবী ঘুরছে, আমি যদি বলি তুমি স্থির, তুমি কি আসলে স্থির? ধরো তুমি রেল স্টেশনে দাঁড়ায়ছো, তোমার সামনে ট্রেনটা চলে গেছে, তো তোমাকে আমি ধরে নিলাম যে স্থির, আসলে তুমি তো স্থির না। কারণ হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের মধ্যে চারপাশে ঘুরছে। সেই জন্য যদি পৃথিবী ঘুরে তাহলে তুমিও ঘুরবা, যদি তুমিও ঘুরো তাহলে তুমি কি স্থির কিনা। সেই জন্য বলা হয় কোনো গতি স্থির নয়। সেই জন্য বলতেছে গতির চেঞ্জ আছে, গতিটা চেঞ্জ হয় প্রতিনিয়ত। সেই জন্য এটা হচ্ছে আপেক্ষিকতা বা আপেক্ষিক। আপেক্ষিকতা আবিষ্কার করেছিলেন হচ্ছে আইনস্টাইন। আচ্ছা যাই হোক, সেদিকে নাই যাই। যখন ইন্টার উঠবা আপেক্ষিকতা জিনিসটা পড়তে হবে তোমাদের, আইনস্টাইনের কিছু থিওরি আছে ওগুলোও পড়তে হবে। সো এখন জাস্ট বেসিকটা একটু জেনে রাখো। এই গতি হচ্ছে আপেক্ষিক, কোনো গতি পরম নয়। পরম নয় মানে হচ্ছে কোনো গতি স্থির নয় বা কোনো বস্তু স্থির নয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে চলো আমরা প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করবি। তাহলে প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব আমরা। গতির প্রকারভেদ তোমাদের বইয়ে 5টা প্রকারভেদ দেওয়া আছে, আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম দেওয়া আছে সরল রৈখিক, নামে বলা আছে সরল। রৈখিক মানে হচ্ছে সোজা, অর্থাৎ যে বস্তুর গতি হবে সোজা। তাহলে ডেফিনেশনে আমরা যাইতে হচ্ছে, আর বেদের যে টাইটেল আছে টাইটেলের মধ্যেই দেওয়া আছে। তাহলে যে বস্তুর গতিটা হয় সোজা, ঠিক আছে, সোজা, যদি কোনো বস্তুর গতি সোজা হয়, অর্থাৎ যে বস্তুর গতিটা হবে সোজা, তাকে আমরা সরলরৈখিক বলি। যেমন একটা গাড়ি সোজা কিছু রোড, হাইওয়ে রোড যেগুলো আছে, ঢাকা চিটাং রোড, এগুলো হচ্ছে সোজা একদম। সো একটা গাড়ি যদি ঢাকা থেকে যাত্রা করে হাইওয়ের মধ্যে দিয়ে, তাহলে সেটা সোজা চলে যাবে, সোজা যাত্রা করবে। এই যে সোজা একটা বস্তুর গতি, এটাকে বলা হয় সরলরৈখিক গতি বা রৈখিক গতি বলা হয়। এখন নেক্সট যে প্রকারভেদটা আছে সেটার নাম হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি জিনিসটা কি? ঘূর্ণন গতি জিনিসটা হচ্ছে ঘড়ির কাঁটা দেখছো, ঘড়ির মধ্যে 2টা কাঁটা থাকে, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটাটা আমরা যদি একটু বিবেচনা করি, ঘন্টার কাঁটাটা শুরু হয় 12টা থেকে স্টার্ট হয়ে আবার ঘুরে এসে 12টায়। অর্থাৎ এই জিনিসটা একটু খেয়াল করো, একটা বস্তু, একটা জায়গা, নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট জায়গা থেকে স্টার্ট হয়ে আবার ঘুরে একই অবস্থানে চলে আসা বা একই জায়গায় চলে আসা, এরকম বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলি। যেমন ঘড়ির কাঁটার যে গতিটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে? অর্থাৎ এদের কিওয়ার্ডটা হচ্ছে যে বস্তুর গতিটা হবে বৃত্তাকার। এখন বৃত্তাকার হবে সেটা কিন্তু কিওয়ার্ড নয়, কিওয়ার্ড হচ্ছে আরেকটা, কিওয়ার্ড হচ্ছে সমদূরত্ব। অর্থাৎ এই বস্তুটা যখন একটা স্থান থেকে যাত্রা শুরু করে আরেক স্থানে যেতে যে দূরত্বটা অতিক্রম করে, ঠিক ওই স্থান থেকে এর পরবর্তী অবস্থানে যখন যাবে ঠিক সেম দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই বস্তুটা যখন একটা জায়গা থেকে যাত্রা শুরু করবে এবং আবার ওই অবস্থানে যখন চলে আসবে বা ওই স্থানে যখন চলে আসবে, প্রত্যেকটা রাস্তায় সে সেম দূরত্ব অতিক্রম করে। সেজন্য যে বস্তুর গতিটা সম দূরত্ব অতিক্রম করে বা বৃত্তাকার, এরকম বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন, সার্কুলার, ইংলিশে সার্কুলার বলা হয়। আর সরলরৈখিককে বলা হয় লিনিয়ার মোশন, আর এটা হচ্ছে সার্কুলার। এখন আমরা যে প্রকারভেদটা পড়েছি সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এরপর আরেকটা গতি আমরা পড়বো, সেটা হচ্ছে চলন গতি। চলন গতি জিনিসটা কি? চলন গতি জিনিসটা হচ্ছে আমরা প্লেনের কথাই বিবেচনা করি। প্লেন যখন চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ঢাকায় যায়, চট্টগ্রামে তার একটা এক্সিস্টেন্সি বা অবস্থান আছে, ঢাকায় যখন যাবে তখন তার একটা অবস্থান আছে। প্লেনকে যখন আমি একটা ক্ষুদ্র কণা বা বস্তু হিসেবে বিবেচনা করব, একটা বস্তুর অনেকগুলো কণা নিয়ে গঠিত, ঠিক আছে? তাহলে বস্তুর সকল কণা
একটা বস্তুর মধ্যে সকল কণা বিদ্যমান, ঠিক আছে। তাহলে প্লেনকে আমি একটা কণা হিসেবে বিবেচনা করলাম। প্লেনটা যখন যাত্রা শুরু করবে, ধরো এভাবে প্লেনটা টেক অফ নিল বা উঠতে শুরু করলো, তখন কি হবে, এভাবে যখন উঠবে, উড়ে গিয়ে একটা ডিরেকশনে উঠবে না, অর্থাৎ একটা দিক উড়বে, একটা দিক, একই দিক প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে একই সময়ে। অর্থাৎ প্লেনটা যখন এভাবে এভাবে উঠতে শুরু করবে বা টেক অফ নেবে, তখন একই সময়ে এবং একই দিকে একটা যাত্রা যখন শুরু করবে, তার ডিরেকশনটা হবে একই দিকে আর সময়টা হবে একই সময়ে। একই সময়ে একই দিকে যখন কোনো বস্তু যাত্রা শুরু করে, তখন এই বস্তুর গতিকে আমরা বলি চলন গতি। যেমন প্লেন যখন টেক অফ করে অথবা ল্যান্ড করে, তখন কী হয়, যখন প্লেন যখন ল্যান্ড করে, তখন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে, হ্যাঁ, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে ল্যান্ড করে। এই যে এই দিক এবং সময়, এই এই গতিটাকে আমরা ফিজিক্সের ভাষায় ডিফাইন করি হচ্ছে চলন গতি। ফিজিক্সের ভাষায় এই গতিটাকে বলা হয় চলন গতি বা ট্রানজিশনাল মোশন, ঠিক আছে, ট্রানজিশনাল মোশন। তাহলে প্লেনের গতিটা হচ্ছে ট্রানজিশনাল মোশন বা চলন গতি। তাহলে আমরা যখন ডেফিনেশন বলতে যাব, তখন আমরা কোন কোন কিওয়ার্ডগুলো মাথায় রাখবো? আমরা 3টা কিওয়ার্ড মাথায় রাখবো। একটা হচ্ছে বস্তুর সকল কণা, সকল কণা, তারপর হচ্ছে একই দিকে বা সেম ডিরেকশন, তারপর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একই সময়ে, ঠিক আছে। তাহলে কি বললাম দেখো, কোনো বস্তুর সকল কণা যদি একই দিকে একই সময়ে যাত্রা শুরু করে বা এরকম যাত্রা শুরু করে বা চলতে শুরু করে, তখন এরকম গতিকে বা এই গতিকে ফিজিক্সের ভাষায় চলন গতি বা ট্রানজিশনাল গতি বলা হয় বা ট্রানজিশনাল মোশন বলা হয়, ঠিক আছে। তাহলে চলন গতি জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এরপরে আমরা যে প্রকারভেদটা পড়বো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমরা একটু ফ্যানের দিকে তাকাই। ফ্যানটা যখন, ফ্যানের 3টে পাখা থাকে, অনেক ফ্যানের 4টা পাখা, 3টা যে ফ্যানের পাখা থাকে ওগুলাকে একটু বিবেচনা করি। ফ্যানের পাখাগুলোর একটা পাখার কথা চিন্তা করো। যখন একটা পাখা ঘুরতে শুরু করে, প্রথমে ধরো পাখাটা হচ্ছে এই অবস্থানে আছে, এই অবস্থান, এটা একটা নির্দিষ্ট অবস্থান। যখন এই পাখাটা আস্তে 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 ঘুরতে শুরু করবে, ঘুরতে 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 যখন আবার সেম অবস্থানে আসবে, তখন এই বস্তুর গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। তোমরা এখনও বুঝে নাই জিনিসটা, আবার একটু বলি। দেখো, একটা নির্দিষ্ট জায়গা থেকে পাখাটা যাত্রা শুরু করছে, নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করছে, আবার ঘুরে আবার একই অবস্থানে আসছে, হ্যাঁ। তাহলে শুধু একই অবস্থানে এসে কিন্তু থেমে যায় না, আবার সে ঘুরে আবার আসে, আবার ঘুরে আবার আসে। তাহলে পর্যাবৃত্ত গতি জিনিসটা কি, একটা নির্দিষ্ট অবস্থান থেকে একটা বস্তুর যাত্রা শুরু হবে, একটা নির্দিষ্ট সময়ে যাত্রাটা শুরু করবে, আবার ঘুরে আবার এই অবস্থানে এসে থেমে থাকবে না, ওই অবস্থানকে অতিক্রম করবে, ঠিক আছে। ওই অতিক্রম করে বারবার ওই অবস্থানকে অতিক্রম করবে। এরকম গতিকে আমরা বলা হয় পর্যায়বৃত্ত গতি। পর্যায় মানে হচ্ছে বারবার, বৃত্ত মানে হচ্ছে বৃত্তাকার, অর্থাৎ একটা সার্কেলের মতো করে একটা গতি একটা জায়গাকে বারবার বারবার করে অতিক্রম করে, এরকম গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি যখন আমরা ডেফিনেশন বলতে যাব, তখন আমরা কয়টা কিওয়ার্ড মনে রাখবো সেটা একটু বলি। ফার্স্টে আমরা যে কিওয়ার্ড, তাহলে আমরা ফার্স্টে যে কিওয়ার্ডটা মনে রাখবো সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। একটা বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, যেমন এই পাখাটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে। নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করছে, নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে কি হয়েছে, যাত্রা শুরু করে আবার ঘুরে ওই অবস্থানকে অতিক্রম করছে, নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করছে, আরটা হচ্ছে নির্দিষ্ট সময়। ফলে কিওয়ার্ড হচ্ছে
কয়টা? ফার্স্টে নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং একই দিকে একইভাবে বারবার অতিক্রম করছে। যদি এরকম গতি হয় তাহলে আমরা সেটাকে পর্যাবৃত্ত গতি বলো। তাহলে কিওয়ার্ড কয়টা? নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট অবস্থান এবং একই দিকে বারবার অতিক্রম করে। যদি বারবার অতিক্রম করে তাহলে এরকম গতিকে আমরা কি বলি? পর্যাবৃত্ত গতি। যেমন পাকার যেটা গতি আছে। তো এখন আরেকটা যে গতি পড়বো সেটা হচ্ছে স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতির আরেকটা স্পেশাল, এটাও একটা স্পন্দন গতিটাও একটা পর্যাবৃত্ত গতি, বাট এটা হচ্ছে একটা স্পেশাল পর্যাবৃত্ত গতি। কীরকম? এই স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি মূল ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, এই জায়গাটাতে। অর্থাৎ আমরা একটা দোলনাকে বিবেচনা করি। এই জিনিসটা একটু ব্যাখ্যা করছি, দেখো। এটা যদি একটা দোলনা হয়, ঠিক আছে, এই দোলনাটা এই অবস্থানে স্থির আছে। আমি যখন এই দোলনাটা এই অবস্থানে আনবো এবং এটাকে যখন ছেড়ে দিব, তখন দোলনাটা প্রথমে এই অবস্থানে যাবে, তারপর এটা আরেকটু সামনে গিয়ে এই অবস্থানে যাবে। জিনিসটা বুঝতে পারছো? দেখো, আমি যখন একটা দোলনাকে এই জায়গায় আনবো, ধরো এ পয়েন্টে আনলাম, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। যখন এই দোলনাটাকে আমি এ পয়েন্টে আনবো, যখন ছেড়ে দিব, তখন এই দোলনাটা ফার্স্টে 0 পয়েন্টে যাবে, এরপর 0 পয়েন্ট থেকে আবার বি পয়েন্টে আসবে। আবার কি করবে? আবার বি পয়েন্ট থেকে 0 পয়েন্টে আসবে, আবার 0 পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবে। এই যে গতিটা কিভাবে ডিফাইন করা যায়? গতিটা ডিফাইন করা যায় একটা নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, নির্দিষ্ট অবস্থান, একটা নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তার অর্ধেকটা সময়টা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে দুইটা দিক আছে। কয়টা দিক আছে? দুইটা দিক। এটা যদি ধরি আমি সামনের দিক, এটা হচ্ছে পেছনের দিক। তাহলে কোনো বস্তুর গতি একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং সময়টা খুব ইম্পর্ট্যান্ট। অর্ধেক সময় একদিকে এবং হাফ টাইম অর্ধেক সময় একই দিকে এবং বাকি যে অর্ধেক সময় আছে সেটা বিপরীত দিকে। এরকম যদি কোনো বস্তুর গতি হয় তাহলে আমরা সেটাকে স্পন্দন গতি বলি। যেমন দোলনার গতি, খুব ইম্পর্টেন্ট। দোলনার গতিটা হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। তাহলে জিনিসটা বুঝতে পারছো? ফার্স্টে আমরা প্রকারভেদে ঢালাওভাবে পড়বো না, আমরা কিওয়ার্ডগুলো মনে রাখবো, ডেফিনেশন অটোমেটিকলি চলে আসবে। সরলরৈখিক, ইংলিশে বলা হয় লিনিয়ার মোশন, এটার কিওয়ার্ড হচ্ছে সোজা, অর্থাৎ যে বস্তুর গতিটা হয় সোজা। ঘূর্ণন গতি, এটাকে বলা হয় সার্কুলার মোশন। কিওয়ার্ডটা কি? সমদূরত্ব, অর্থাৎ যে বস্তুটা বৃত্তাকার পথে সমদূরত্ব অতিক্রম করে সেই বস্তুর গতিটাকে বলা হয় ঘূর্ণন গতি। এরপর হচ্ছে চলন গতি, খুব ইম্পর্টেন্ট। কোনো বস্তুর সকল কণা একই দিকে একই সময় যদি যাত্রা শুরু করে বা এরকম গতিকে বলা হয় চলন গতি, ঠিক আছে। এরপরে পর্যাবৃত্ত গতি। এই তিনটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সেটা যাত্রা শুরু করতেছে, নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা শুরু করতেছে, নির্দিষ্ট সময় থেকে যাত্রা শুরু করছে এবং একই দিকে, মানে সেম ডিরেকশন, একই দিকে। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে একই দিকে বারবার একই অবস্থানকে অতিক্রম করা, এরকম বস্তুর গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতিটা ডিফারেন্সটা হচ্ছে এই বস্তুর গতিটা সবসময় একই দিকে হয়, বাট স্পন্দন গতিটা হয় দুইটা দিক। কয়টা দিক? দুইটা দিক। একটা হচ্ছে একই দিক, একটা হচ্ছে সামনের দিক বা একই দিক। একটা হয় একই দিকে আর একটা হয় বিপরীত দিকে। এটাই ডিফারেন্স স্পন্দন গতি। সেজন্য স্পন্দন গতিকে পর্যাবৃত্ত গতির স্পেশাল গতি বলা হয়, স্পেশাল মোশন। অর্থাৎ পর্যাবৃত্ত গতির যে স্পেশাল মোশনটা আছে সেটা হচ্ছে স্পন্দন গতি। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা একটু নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা বলবো সেটা হচ্ছে রাশি। আচ্ছা, রাশি জিনিসটা কি আমরা জানি? রাশি জিনিসটা হচ্ছে, রাশি কথাটার মানে হচ্ছে রাশি মানে হচ্ছে যা পরিমাপ করা যায়, যা
পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায়। আচ্ছা, কোন কোন জিনিসগুলো পরিমাপ করা যায়? যেমন সময়, সময় পরিমাপ করা যায়। যেমন এখন যদি বলে কয়টা বাজতেছে, তাহলে এখন 8টা বাজতেছে তোমরা বলবা, কিংবা 9টা বাজতেছে এরকম বলবা। আচ্ছা, এই যে 8টা কিংবা 9টা সময়টা আমরা পরিমাপ করতেছি না? কিংবা টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার কত সেটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি কত বলবা? 98.5 ডিগ্রি ফারেনহাইট বলবা। সো এই জিনিসগুলো পরিমাপ করা যায়, কিছু কিছু জিনিস পরিমাপ করা যায়। এই পরিমাপ, যে জিনিসগুলো পরিমাপ করা যায় এগুলোকে বলা হয় রাশি। এই রাশিটা দুইটা ভাগে ভাগ করা হয়, রাশিটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি জিনিসটা কি? যে রাশি পরিমাপ, যা পরিমাপ করা হয় তাকে রাশি বলা হয়। যেটা আমরা পরিমাপ করি তার একটা মান থাকে না? যেমন টেম্পারেচার যদি জিজ্ঞেস করা হয় 98 ডিগ্রি, 98.5 ডিগ্রি ফারেনহাইট, এটা একটা মান। সো একটা মান থাকে। যে রাশিগুলোকে মান দিয়ে ডিফাইন করা যায় বা প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে? অর্থাৎ যে রাশিগুলোকে মান দিয়ে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। কিন্তু এমন কিছু রাশি আছে যেগুলোকে মান দিয়ে প্রকাশ করা যায় না, এগুলা দিকেরও দরকার হয়। এগুলো কি দরকার হয়? দিক দরকার হয়। যদি মান এবং দিক দুইটাই প্রকাশ করা হয় এমন এমন রাশিকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে মান পাবো আর একটা হচ্ছে দিক পাবো। আর স্কেলার রাশির ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিসই পাই, সেটা হচ্ছে মান। যেমন এরকম কোনো, যেমন স্কেলার রাশির যদি উদাহরণ বলতে চাই, তাপমাত্রা আছে, তাপমাত্রা আছে, সময় আছে, তারপর দৈর্ঘ্য আছে। আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক টেম্পারেচারে বলা হয়, ডিগ্রিতে বলা হয়। ঠিক আছে? এরপরে ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক দুইটাই লাগে। যেমন বল, আরেকটা হচ্ছে বেগ। এই দুইটা জিনিসকে একটু দেখব। বল আমরা তৃতীয় চ্যাপ্টারে পড়ব। বল একটা ইকুয়েশন আছে না, F = ma। এখানে এমটা হচ্ছে এম এর মান আছে, এই এমটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে? এমটা হচ্ছে স্কেলার রাশি। বাট এই যে ত্বরণ, ত্বরণটা কিন্তু ভেক্টর রাশি। কেন? কারণ হচ্ছে ত্বরণ যদি আমি বলি, ত্বরণকে বলা হয় বেগের পরিবর্তন, dv/t, অর্থাৎ বেগের পরিবর্তন। এখানে শুধু বেগের পরিবর্তন বললে হয় না, এখানে বলতে হয় যে বেগের পরিবর্তনটা কোন দিকে হচ্ছে। সো এখানে একটা দিক আছে, এখানে একটা দিক আছে এবং মান আছে। সেই জন্য এই বলটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ বলের একটা দিক আছে। ধরো একটা বস্তু, ধরো এটা হচ্ছে তুমি একটা ভ্যান গাড়ি ঠেলতেছো, এটা হচ্ছে ভ্যান গাড়ি, তুমি ঠেলতেছো। এখন দেখো, ভ্যান গাড়ি যখন ঠেলতেছো তখন একটা দিকে ঠেলতেছো না, তুমি একটা বল প্রয়োগ করতেছো, সেটা হচ্ছে F, এবং এটার একটা দিক আছে, এটা হচ্ছে সামনের দিক। সো যে রাশিগুলার মান, এটা হচ্ছে যেটা আমরা প্রয়োগ করতেছি বল, এবং একটা দিক আছে, সেই জন্য এই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। জিনিসটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এখন ভেক্টর রাশি এবং স্কেলার রাশি এই দুইটা নিয়ে এখন সমস্যা। কীরকম সমস্যা? স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কোনগুলা, সেগুলো এখন আমরা দেখব। এই যে এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কাপল টপিক। কাপল টপিকের সাথে আমরা এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশিগুলো একটু রিলেট করার চেষ্টা করব। চলো তাহলে আমরা কাপল টপিকগুলো একটু। আচ্ছা, কাপল টপিক মানে কি? যে টপিকগুলো জোড়ায় জোড়ায় থাকে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের যারা আপনজন আছে তাদের সাথে কিন্তু আমাদের ঝগড়া বেশি হয়। কেন ঝগড়া বেশি হয়? ঝগড়ার কারণটা হচ্ছে আমাদের মতের অমিল হওয়া। এই যে মতের অমিল, এই জিনিসটাকে আমরা এই জিনিসটার সাথে একটু রিলেট করার চেষ্টা করব। এই যে আমরা কাপল টপিক নাম দিয়েছি কেন? কারণ হচ্ছে আমরা যারা আপন আছি, আপনদের মধ্যে অনেক রকম ঝগড়া হয়। তো ঝগড়া হয় কারণ হচ্ছে মতের অমিল থাকা। ঠিক সেম
এই টপিকগুলোর মধ্যে কিছু মতের অমিল আছে, এই মতের অমিলগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করব। যেমন ধরো ফার্স্টে যে টপিকটা আছে সেটা হচ্ছে, যে জোড়াটা আছে সেটা হচ্ছে দূরত্ব। দূরত্বকে ইংলিশে বলা হয় ডিস্টেন্স, ঠিক আছে। দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি যদি হয় তার মান থাকবে, দিক থাকবে না। আমি একটু আগে পড়েছিলাম, স্কেলার রাশি বলেছিলাম, স্কেলার রাশি হচ্ছে মান থাকবে, ঠিক আছে। যদি আমরা সংজ্ঞায় যাই, ঢালাওভাবে আমি আবারও বলছি, ঢালাওভাবে আমরা সংজ্ঞা পড়বো না, সংজ্ঞার মধ্যে মূল যে কিওয়ার্ড ওইটা খোঁজার চেষ্টা করব। তো দূরত্বের সংজ্ঞাটার মধ্যে যদি আমি যাই, তাহলে দূরত্ব বলতেছে যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, ঠিক আছে। যেহেতু কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, এটা যেহেতু স্কেলার রাশির দিক নেই, তাহলে অবস্থানের পরিবর্তন কোন দিকে হচ্ছে সেটা কোনো দিক থাকবে না, যে কোনো দিকে সেটা অবস্থানের পরিবর্তন হতে পারে। যেমন ধরো তুমি এটা আবারও সেম উদাহরণ, এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার স্কুল। তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, অর্থাৎ তুমি যাত্রা শুরু করছো এদিকে। অর্থাৎ তুমি যদি বাড়ি থেকে যাত্রা শুরু করো, যে কোনো দিকে তুমি যাত্রা শুরু করলা, ধরো তুমি এখান থেকে এতটুকু আসলা, স্কুল পর্যন্ত আসলা, তাহলে তুমি 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছ। অর্থাৎ একটা বস্তু কত দূরে আছে সেটা নির্দেশ করে দূরত্বটা বা ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে সংখ্যায় যদি যাই, তাহলে কি অবস্থানের পরিবর্তন যদি যে কোনো দিকে হয়, কোনো নির্দিষ্ট দিকে নয়, যদি কোনো অবস্থানের পরিবর্তন হয় সময়ের সাথে যে কোনো দিকে, তাহলে সেটাকে দূরত্ব বলা হয়। যেমন একজন স্কুল থেকে যাত্রা শুরু করছে, 1 কিলোমিটার পথ অতিক্রম করছে, এই যে 1 কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে। দূরত্বকে অ্যাস দ্বারা প্রকাশ করা হয়। কেন অ্যাস দ্বারা প্রকাশ করা হয়? অনেকে দূরত্ব তো ইংলিশ হচ্ছে ডিস্টেন্স, তাহলে ডি প্রকাশ করার কথা, কেন অ্যাস প্রকাশ করা হয়? কারণ হচ্ছে অ্যাস আসছে ইংলিশ থেকে। ইংলিশে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্পার্টিয়াম। স্পার্টিয়ামের মিনিংটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। স্পার্টিয়ামের মিনিং হচ্ছে ডিস্টেন্স। এই স্পার্টিয়ামের অ্যাস থেকে এই দূরত্বের অ্যাসটা আসছে। আমরা মাত্রা বলতে পারি, দূরত্বের মাত্রা হচ্ছে এল, এভাবে লিখতে হবে এল। কেন এল? এল কি? এল মানে লেন্থ বোঝায়, অর্থাৎ মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার, ঠিক আছে। দূরত্বের একক হচ্ছে মিটার আর মাত্রা হচ্ছে এল। দূরত্ব এবং সরণ সেম, জাস্ট ডিফারেন্টটা কি, এই যে অবস্থানের পরিবর্তনটা হচ্ছে যে কোনো দিকে দূরত্বের ক্ষেত্রে। সরণের ক্ষেত্রে কি হয়? অবস্থানের পরিবর্তন হয় একটা নির্দিষ্ট দিকে। এই যে নির্দিষ্ট দিকে যে অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সরণ, আর এটাকে বলা হয় ভেক্টর রাশি, কারণ একটা নির্দিষ্ট দিক আছে এবং মান আছে। তাহলে মেন তফাৎ কোথায়? মেন তফাৎ হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে, ঠিক আছে। যেমন সরণের ক্ষেত্রে কীরকম, ধরো একটা বস্তু, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে। এ পয়েন্ট থেকে 1 সেকেন্ড দূরে 2 মিটার গেছে, ঠিক আছে। বি পয়েন্ট আসছে, এরপরে হচ্ছে সি পয়েন্টে গেছে 3 মিটার গেছে 2 সেকেন্ডে। এই যে এটা উল্লেখ করতে হয়, এ পয়েন্ট থেকে, এই যে কোনো বস্তু এ পয়েন্ট থেকে 1 সেকেন্ডে বি পয়েন্টের দিকে 2 মিটার গেছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে 3 মিটার গেছে। এই যে একটা দিক আছে, এই দিকটা যদি উল্লেখ থাকে, তখন আমরা সেটাকে সরণ বলে থাকি, ঠিক আছে। আর সরণের মাত্রা এবং একক দুইটাই দূরত্বের মাত্রার সাথে মিল। সরণের মাত্রা হচ্ছে এল, একক হচ্ছে মিটার, ঠিক আছে। এবার আমরা এখন আমরা যে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। দ্রুতিকে ইংলিশে বলা হয় স্পিড এবং বেগকে ইংলিশে বলা হয় ভেলোসিটি। স্পিড কথাটা আমরা সচরাচর ইউজ করি, কিন্তু আমরা জিনিসটা বুঝি না। যেমন একটা গাড়ি একটা স্পিডে চলে, কখনো 80, কখনো 20 কিলোমিটার পার আওয়ার, এভাবে চলতে থাকে। এই যে 20 কিলোমিটার আওয়ার চলতেছে, কখনো 80-তে চলতেছে, কখনো 20-এ চলতেছে, আমরা কখনো এই জিনিসটাকে চিন্তা করেছি? এই জিনিসটাকে ফিজিক্সের ভাষায় কীভাবে ডিফাইন করা যায়, বা ফিজিক্সের ভাষায় এটাকে কী বলে? এটাকে বলা হয় দ্রুতি। দ্রুতি জিনিসটা কি? দ্রুতি জিনিসটা হচ্ছে
সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার। অর্থাৎ একটা বস্তু এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গায় গেছে, ধরো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে গেছে, সময় লাগছে টি সেকেন্ড। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন গেছে একটা বস্তু, অবস্থান এ পয়েন্টে ছিল, টি সেকেন্ড পর অবস্থান বি পয়েন্টে হয়ে গেছে। এই যে অবস্থান পরিবর্তন হচ্ছে এবং পরবর্তীতে দেখা হলো বি পয়েন্ট থেকে টি আবার টি2 সেকেন্ডে সি পয়েন্টে গেছে। এই যে অবস্থানের যে পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে যে অবস্থানের পরিবর্তন, এটাকে বলা হয় স্পিড বা দ্রুতি। তবে স্পিড বা দ্রুতি জিনিসটা সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, ঠিক আছে, এটা যে কোনো দিকে হতে পারে অবস্থানের পরিবর্তন। এটা বি এর দিকে হতে পারে, কখনো সি এর দিকেও হতে পারে, কখনো ডি এর দিকে হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কোনো দিকে নয়, যে কোনো দিকে যদি অবস্থানের পরিবর্তন হয় সময়ের সাথে, তখন আমরা সেটাকে বলা হয় দ্রুতি, ঠিক আছে, সেটাকে বলা হয় দ্রুতি বা স্পিড। এখানে যখন এ বস্তু থেকে এ অবস্থান থেকে যখন বি অবস্থানে যায়, তখন টি একটা রাশি, অর্থাৎ 30 সেকেন্ড পর এটা যাচ্ছে, এবং মাঝখানে যে দূরত্ব, একটু আগে দূরত্ব পড়ে আসলাম, এটা হচ্ছে এস, আমরা ডিফাইন করতে পারি। এখন আমি যদি দ্রুতিকে ভি দ্বারা ডিফাইন করি, তখন এখানে কি পাচ্ছি, অবস্থানের পরিবর্তন হার, সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। এস বা দূরত্বের পরিবর্তনের হার বা অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। অর্থাৎ টি সময়ে এস দূরত্ব যদি অতিক্রম করে, তখন আমরা সেটাকে দ্রুতি বা ভি বলি। এখান থেকে আমরা মাত্রাটা একটু বের করব। মাত্রা কীভাবে বের করে সেটা একটু দেখি। অধ্যায়কে আমরা মাত্রা পড়ব, তবুও এখানে আমি বের করতেছি। এস এর মাত্রা হচ্ছে এল, কারণ এইচ একটু আগে পড়ে সে দ্রুতি, সরি তো ডিস্টেন্সের মাত্রা হচ্ছে এল, আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। আর সময়ের মাত্রা হচ্ছে টি, ঠিক আছে। তাহলে দেখো, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা এস এর মাত্রা হচ্ছে বা দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা যদি মাত্রা লিখতে যাই, এল টি ইনভার্স 1, এটা লেখা যায় না, এল টি ইনভার্স 1 এটা লেখা যায়, তাই না। আবার যদি আমরা এককে যাই, তাহলে ভি, ঠিক আছে, এস এর একক বা দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে একক হবে এম এস ইনভার্স 1, জিনিসটা বুঝতে পারছো। তাহলে দ্রুতির একক হচ্ছে এম এস ইনভার্স 1, আর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এখানেও এবার আসি বেগের ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি। ঠিক সেম, একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের হার সময়ের সাথে, এটাকে বেগ বলে। তবে দ্রুতি এবং বেগের মধ্যে ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা হচ্ছে এই জায়গায়, নির্দিষ্ট দিকে যদি অবস্থানের পরিবর্তনের হারটা যদি নির্দিষ্ট দিকে হয়, ধরো এ এবং বি এর দিকে, জাস্ট এই দিকে যদি অবস্থানের পরিবর্তন হয় সময়ের সাথে, এটাকে আমরা বেগ বলে থাকি, ঠিক আছে। তাহলে এখন যদি একটু ডিফারেন্ট করতে চাই দুইটাতে, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্টটা হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার সময়ের সাথে যে কোনো দিকে যদি হয় সেটা হয় দ্রুতি, আর যদি নির্দিষ্ট দিকে হয় তাহলে সেটা হয় ভ্যালোসিটি বা বেগ। এখন মাত্রা কি সেম হবে? হ্যাঁ, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, বেগের ক্ষেত্রেও সেম। আর এককও এম এস ইনভার্স 1, বেগের ক্ষেত্রে সেম, কোনো ডিফারেন্ট নাই। ডিফারেন্টটা হচ্ছে জাস্ট দিক নিয়ে, এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। যদি অবস্থানের পরিবর্তনের হারটা নির্দিষ্ট দিকে হয় সেটা হয়ে যায় বেগ, আর যদি যে কোনো দিকে হয় সেটা হয়ে যায় দ্রুতি। বুঝতে পারছো? এখন আমরা পড়বো হচ্ছে ত্বরণ এবং মন্দন নিয়ে। ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর মন্দনের ইংলিশ হচ্ছে ডিসিলারেশন বা রিটার্ডেশনও বলা হয়। এখন ত্বরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদি হয় তার মানও থাকবে, দিকও থাকবে। ত্বরণের যদি সংজ্ঞায় যায়, ত্বরণ বলতেছে বেগের পরিবর্তন, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তখন আমরা সেটাকে ত্বরণ বলি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সময়ের সাথে বেগের পরিবর্তন হবে কোন দিকে? যে কোনো দিকে না, একটা নির্দিষ্ট দিকে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তখন আমরা তাকে ত্বরণ বলি। যেমন ধরো একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে এ পয়েন্ট,
এ পয়েন্ট থেকে একটা বস্তু বি পয়েন্টে আসছে, হ্যাঁ, এখানে ওর ব্যাক হচ্ছে 2 ms ইনভার্স 1 সেকেন্ডে। এরপরে 2 থেকে বি থেকে সি পয়েন্টে আসছে, এখানে 2 সেকেন্ডে তার ব্যাক হচ্ছে 3 ms ইনভার্স 1। ঠিক আছে, এই যে ফার্স্ট একটা ব্যাক ছিল এ পয়েন্টে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন আসছে তখন তার ব্যাক হচ্ছে 2 ms ইনভার্স 1। যখন বি থেকে সিতে আসছে তখন ব্যাক হয়েছে 3 ms ইনভার্স 1। এই যে বেগের পরিবর্তন, এখন এটা হচ্ছে আদি বেগ, এটা আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে শেষ বেগ, এটা আমরা ভি দ্বারা প্রকাশ করি। এখন ত্বরণের সংজ্ঞায় বলতেছে ভি এ বেগের পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তন মানে কি, শেষ বেগ বা 3 থেকে, আর এটা হচ্ছে আদি বেগ হচ্ছে ইউ, তাহলে ইউ ভি মাইনাস ইউ। এরপরে হচ্ছে সময়ের সাথে, তাহলে নিচে হবে টি। তাহলে বেগের পরিবর্তন সময়ের সাথে, এটাকে আমরা কি বলি, ত্বরণ। অ্যাক্সিলারেশন থেকে আসছে এ, তাহলে ত্বরণের সংজ্ঞায় আমরা ইকুয়েশনটা বানাই ফেলছি কীরকম, বেগের পরিবর্তন হবে সময়ের সাথে নির্দিষ্ট দিকে, তখন আমরা সেটাকে কি বলি, ত্বরণ বলি। এখন আমি যদি এটার মাত্রা বের করতে যাই, কীরকম মাত্রা হচ্ছে, ধরে নিলাম এই বেগের পরিবর্তনকে ডেল ভি দ্বারা প্রকাশ করা হয়, ডেল মানে হচ্ছে পরিবর্তন আর নিচে হচ্ছে টি। ডেল ভি আর বেগের মাত্রা হচ্ছে, একটু আগে পড়ে আসলাম, সেটা হচ্ছে LT ইনভার্স 1, নিচে আছে টি, সো এখানে হবে LT ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। তারপর এখন আমি যদি এককে যাই তাহলে কীরকম হবে, এককে গেলে ফার্স্টে বেগের একক হচ্ছে ms ইনভার্স 1 আর নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে একক হবে ms ইনভার্স 2। তাহলে একক হচ্ছে, ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। এই জিনিসটা ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে মন্দন জিনিসটা কি, মন্দন জিনিসটা হচ্ছে, দেখো যদি ঋণাত্মক ত্বরণকে স্বাভাবিকভাবে আমরা যদি বলতে চাই, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। ঋণাত্মক ত্বরণ কখন হয়, এই জিনিসটা একটু খেয়াল করো, যখন আদি বেগ 2 কম এবং শেষ বেগ 3 বেশি, তাহলে আদি বেগ কম শেষ বেগ বেশি। ত্বরণের সংজ্ঞায় বলতেছে বেগের পরিবর্তন যদি হয়, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিতে হবে। শেষ বেগ বড় হবে স্বাভাবিকভাবে, আদি বেগ কম হবে। যদি উল্টা হয়ে যায়, আমি এখানে 3 ms ইনভার্স দিলাম আর এখানে দিলাম 2 ms ইনভার্স, তখন কি হবে, যদি আদি বেগ 3 ms ইনভার্স 1 হয় এবং শেষ বেগ 2 ms ইনভার্স 1 হয়, তখন কি হবে, তখন আমাদের ত্বরণটা মাইনাস আসবে, মাইনাস একটা মান আসবে, ঠিক আছে, মাইনাস ডেল ভি বাই টি আসবে। যদি মাইনাস আসে, যদি আদি বেগটা শেষ বেগের চেয়ে বেশি হয়, তখন ত্বরণটা ঋণাত্মক ত্বরণ হয়। এই ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। ঠিক আছে, মন্দনের মাত্রা আর একক সব সেম, জাস্ট যদি ঋণাত্মক আসে বা নেগেটিভ মান আসে ত্বরণের, তখন আমরা সেটাকে মন্দন বলে থাকি। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এখন আমাদের কাবল টপিক শেষ হয়ে গেছে, এখন আমরা পড়ব লাস্ট যে টপিকটা আছে, সেটা হচ্ছে গতির সমীকরণ। এখন আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব হচ্ছে গতির সমীকরণ নিয়ে। গতির সমীকরণ আমরা জাস্ট 5টা রাশি ইউজ করি, 5টাকে আমরা মনে রাখবো হচ্ছে উৎসব দিয়ে, UTSAV, উৎসব দিয়ে আলোচনা করব। ইউ মানে হচ্ছে আদিবেগ, এটাকে অনেক সময় যখন ইন্টার উঠবে তখন এটাকে V0 দিয়ে প্রকাশ করা হবে, V0 দিয়ে। ঠিক আছে, সো এখন কিন্তু V0 ইউজ করার কোনো দরকার নেই, এখন ইউ ইউজ করা আপাতত। সো এরপরে টি মানে হচ্ছে সময়, আমরা পরে আসছি সময়।
এরপর হচ্ছে এস মানে হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা সরানো বলা হয়। আর এ হচ্ছে এ মানে হচ্ছে ত্বরণ, ভি মানে হচ্ছে বেগ। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? এবার আমরা এই রাশিগুলোকে নিয়ে বা এই রাশিগুলো দিয়ে আমরা ইকুয়েশন তৈরি করব। কীরকম? ফার্স্টে আমরা যে ইকুয়েশনটা তৈরি করব সেটা হচ্ছে এ দিয়ে তৈরি করি, ত্বরণ। এ দিয়ে আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। সেটা হচ্ছে একটু আগে আমরা বলেছিলাম বেগের পরিবর্তন, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটা আমরা তৈরি করে ফেলছি, অলরেডি তৈরি করে ফেলছি। এখন আরও কিছু তৈরি করা যাক। ধরো একটা বস্তু, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? তুমি এই জায়গা থেকে যাত্রা শুরু করছো, এতটুকু পর্যন্ত আসছো। হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস কাজ করে। ফার্স্টে এই অবস্থান থেকে এই অবস্থান যেই দূরত্ব সেটা এস। 30 সেকেন্ডে তুমি স্টার্ট করছো যাত্রাটা এই জায়গা থেকে এই জায়গায়। আমি তোমাকে জাস্ট গতির সূত্রগুলোর সাথে প্রতিপাদনটা একসাথে করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে ইজি হয় কিভাবে সূত্রগুলো আসছে এবং কিভাবে প্রতিপাদন করা যায়। দেখো, এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এই অবস্থানে শেষ করছে। তাহলে কি কি এখানে এস আসতেছে, টি আসতেছে, টি সময়ে গেছে, এবং আরেকটা হচ্ছে বেগ আসতেছে। অর্থাৎ এই বস্তুটা এই জায়গা থেকে যখন স্টার্ট করছে তখন একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা হচ্ছে ইউ। যখন এই অবস্থানে গেছে তখন আরেকটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা হচ্ছে শেষ ব্যাগ বা ভি। এটা হচ্ছে ইউ বা আদি ব্যাগ, আর এটা হচ্ছে ভি বা শেষ বেগ। তাহলে একটা বস্তু আদি বেগ ইউ আদি বেগ নিয়ে যাত্রা স্টার্ট করছে, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হয়েছে শেষ বেগ ভি হয়। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারবা। এবার এখন যদি আদিবেগ আদিবেগটা যদি জিরো হয়, আদিবেগটা যদি জিরো হয় তাহলে আদিবেগ কাউন্ট করার কোনো দরকার নাই। তাহলে আছে এখানে ভি আছে এবং টি আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এসটা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমি যদি ভির সাথে টি গুণ করি তাহলে এসটা বের হয়ে যাবে না? ভির সাথে টি গুণ করে দিলে এসটা বের হয়ে যাবে। সো আমি যখন দূরত্ব নির্ণয় করতে যাব তখন এই সূত্রটা ইউজ করতে পারবো। কখন? কন্ডিশন আছে, যদি ব্যাগটা হয়, এই ব্যাগটা যদি হয় সমবেগ, ব্যাগটা যদি হয় সমবেগ এবং আদিবেগ যদি জিরো হয়, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তবে এটা ব্যাগ নয়, এটা হচ্ছে গড় ব্যাগ। গড় ব্যাগ মানে কি? গড় ব্যাগ মানে হচ্ছে যদি এই বস্তুটা যদি এই অবস্থান থেকে এই অবস্থান এই অবস্থান থেকে এই অবস্থানে যখন গেছে, ইউ আদিবেগ নিয়ে যখন ভি যাত্রাটা শুরু করছে, তখন তার বেগের কোনো কোনো সময় পরিবর্তন হয়েছে। যখন এই অবস্থা, আমি ধরে নিলাম এই অবস্থানে তার বেগের একরকম ছিল, এই অবস্থানে আরেক রকম ছিল, এই অবস্থানে আরেক রকম ছিল, শেষমেশ এই অবস্থানে গিয়ে যে ব্যাগটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে শেষ ব্যাগ। তো সবগুলো ব্যাগকে, এই যে তার দূরত্বের মধ্যে যতগুলো ব্যাগ আসছে প্রত্যেকটা ব্যাগকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করে ফেলছি। ভাগ করে সবগুলোকে একসাথে যোগ করে টোটাল যত ব্যাগ আমরা কাউন্ট করছি ওগুলা দ্বারা আমরা ভাগ করি। এই যে ভাগ করি, সবগুলো ব্যাগকে একসাথে যোগ করে তার সংখ্যাকে যদি আমি ভাগ করি তাহলে আমরা গড় ব্যাগটা পেয়ে যাই। গড় ব্যাগটা কেন আসে? কারণ হচ্ছে ব্যাগের স্পেসিফিক মান পাওয়ার জন্য, বা ব্যাগের স্পেসিফিক মানটা পায় না, এই স্পেসিফিক মানটা পাওয়ার জন্য গড় ব্যাগটা অনেক সময় ইউজ করা হয়। এই যে গড় ব্যাগটা আমরা কিভাবে নির্ণয় করি? এটা হচ্ছে ভি বার বা গড় ব্যাগ হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইড বাই টি। অর্থাৎ দুইটা ব্যাগকে একসাথে করে ডিভাইড বাই টু, সরি টি বলতেছি, টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু। অর্থাৎ এখানে দুইটা ব্যাগ নিছি, দুইটা ব্যাগকে একসাথে যোগ করছি এবং ওইটাকে আমরা দুই দ্বারা ভাগ করছি। এটা আমরা ছোটো তালাও পড়ছি, গড় কী জিনিস সেটা আমরা জানি। এখানেও ঠিক সেম, গড় ব্যাগ মানে হচ্ছে অনেকগুলো ব্যাগ, যতটা ব্যাগ আমরা নিব সবগুলো একসাথে যোগ করে এবং ওই সংখ্যাকে দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা ব্যাগটা পেয়ে যাব। তাহলে এই কোয়েশনটা যদি আমি এখানে বসাই, ধরো এই এই ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই তাহলে আরেকটা সূত্র পেয়ে যাব না? সেই সূত্রটা কি? ইউ প্লাস ভি ডিভাইড বাই টু হোল
ইন্টু টি। তাহলে দেখো সূত্র আমরা কয়টা পেলাম, একটা পেলাম, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এইটা। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এখন আরও সূত্র বের করব কীরকম, এস ইজ ইকুয়াল টু ভি বার টি, এটা ঠিক থাকবে। এখন এস ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটাও আবার আরেকটা সূত্র তৈরি করব কীরকম দেখো, এই যে এখানে টি আছে, এখানে এস ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এই টিটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি এবং একে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, এই ইকুয়েশনটা যদি আমি এই জায়গায় বসাই দিই, তাহলে অন্য একটা ইকুয়েশন পাবো না? কীরকম দেখো, এস ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, তো টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ। এই যে টিটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে আটটা সূত্র পাবো। কি, কোন সূত্রটা দেখো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু হোল ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো ইউ প্লাস ভি যে কথা, ভি প্লাস ইউ সেম কথা না? ঠিক আছে, সেম কথা। তাহলে যেমন ধরো 10 প্লাস 2 যে কথা, 2 প্লাস 10 সেম কথা না? তাহলে আমি যদি এখানে ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 লিখি এবং ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ লিখি, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। এখন এটা গুণ করে দেব। ঠিক আছে, এটা গুণ করে দেব কীভাবে, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই 2 এ। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে একটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখে ফেলি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2 এ, নিচে আছে এস। এখন এটা আমি এদিকে লিখতেছি, এটা 2 এর সাথে এস গুণ করে দিই এবং এটা এদিকে নিয়ে আসি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এস। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা ইউ স্কোয়ার মাইনাস এদিকে আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। দেখো তাহলে আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে কয়টা ইকুয়েশন আমরা পাইছি, এস ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এস ইকুয়াল টু ভি বার টি, এরপর হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল টি, এরপরে আরেকটা পাইছি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 আইস এ এস। এখন আরেকটা ইকুয়েশন আমরা বের করব, আরেকটা ইকুয়েশন আমরা বের করব, তাও এই ইকুয়েশন থেকে আমরা বের করব কীভাবে জানো, দেখো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল টি। এখানে এস ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি আছে না? আচ্ছা, এটাকে আমরা এখানে যে ভি এর মানটা আছে, ভি এর মানটা আমি যদি এখানে বসাই দিই, ভিটা যদি এখান থেকে বের করে এখানে যদি বসাই দিই, তাহলে কি হয় একটু আমরা দেখি, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি। জিনিসটা বুঝতে পারছো? ভি মাইনাস ইউ এর সাথে টি গুণ করে দিয়েছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ইউ মাইনাস আসছে দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ভি এর মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে কি হয় দেখো, ইউ প্লাস ভি এর মান কত, ইউ প্লাস এ টি, ইউ প্লাস এ টি ডিভাইড বাই 2 দিকে টি। তাহলে দেখো এখানে 2u প্লাস এ টি ডিভাইড বাই 2 হোল টি। দেখো টি আছে, ওর সাথেও আছে, ওর সাথেও আছে। ঠিক আছে, তাহলে আমি আলাদা না রেখে এভাবে রেখে দিই, তাহলে 2 আলাদা আলাদাভাবে, 2কে যদি আলাদা আলাদাভাবে এদের আলাদা আলাদাভাবে যদি লিখি, তাহলে কি হয়, 2u প্লাস ডিভাইড বাই 2, এরপর হচ্ছে এ টি ডিভাইড বাই 2, এরপর হচ্ছে টি। তাহলে দেখো 2 কাটাকাটি যাচ্ছে, ইউ প্লাস এ টি ডিভাইড বাই 2, এরপর আছে
এখানে আছে টি, টিটা এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। যদি টিটা এর সাথে গুণ হয় ইউটি প্লাস, এখানে টু যেহেতু নিচে আসে আমরা হাফ লিখতে পারি, এ টির সাথে টি গুণ হয়ে টি স্কোয়ার, অর্থাৎ এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। শেষ। সমীকরণ কয়টা পাইলাম দেখো, এস ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এস ইজিক্যাল টু ভি বার টি, এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু হোল টি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এরপরে হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সব সমীকরণ এখানে শেষ। সমীকরণ প্রতিপাদনও হয়ে গেছে, আমি প্রতিপাদনও করে দিচ্ছি, সমীকরণ কীভাবে আসছে সেটাও বের করে ফেলছি। শেষ। তাহলে সমীকরণ, গতির সমীকরণ এখানে শেষ। লাস্ট একটা টপিক, যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র মানে কি, তুমি ছাতে উঠছে, একটা বস্তু নিছো, ফেলে দিছো, দেখবে যে নিজে দিয়ে পড়ে গেছে। এটা নিয়ে আমরা কেউ কখনো মাথা খাওয়াই না, কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন গ্যালিলিও, তিনি বলেছেন নিচের দিকে কেন পড়বে। এই জিনিস, এই কথাটার উপর ভিত্তি করে উনি 3টা সূত্র আবিষ্কার করে ফেলেন। কিভাবে? উনি বলতেছেন যে একটা বস্তু যখন নিজের দিকে পড়ে, কী রে কেন পড়ে, এটা কোনো না কোনো শক্তি নিজের দিকে ওই বস্তুটাকে টেনে নিচ্ছে, যার কারণে ওই বস্তুটা নিজের দিকে পড়ছে। সেই আকর্ষণটা হচ্ছে অভিকর্ষ। এবং যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করা হয়, এটার মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কারণে একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে। তখন উনি বললেন যে আমি 2টা বস্তু ফেললাম, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে কাগজ। যখন নিচের দিকে পড়তেছে তখন দেখা যাচ্ছে ইটটা আগে পড়ে যাচ্ছে, কাগজটা পড়তেছে না। তাহলে উনি ভাবলেন কেন, একটা আকর্ষণই তো কাজ করছে এবং একটা ত্বরণই তো কাজ করতেছে এখানে, তাহলে বস্তুটা একসাথে পড়বে না কেন। তখন উনি দেখলেন যে একটা বাধা কাজ করে, সেই বাধাটা হচ্ছে বাতাসের বাধা। ঠিক আছে, বাতাসের বাধা। তখন উনি 3টা সূত্র আবিষ্কার করলেন। উনি বললেন যে স্থির অবস্থান, 3টে জিনিসকে উনি ফিক্স রেখেছেন। একটা হচ্ছে স্থির অবস্থান, একটা হচ্ছে স্থির অবস্থান, স্থির অবস্থান থেকে কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে, একটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা, যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু বিনা বাধায়, কোনো বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায়, মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিনা বাধায়। বিনা বাধায়, বাধায় যদি কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বিনা বাধায় যদি পড়তে থাকে, তাহলে সেটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে ফার্স্ট ল। এটা হচ্ছে অ্যাজ ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ উনি বলতেছেন স্থির অবস্থান থেকে নির্দিষ্ট উচ্চতায় বিনা বাধায় কোনো বস্তু নির্দিষ্ট সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটা উনি বলতেছেন যে একটা বস্তু যখন আমি ফেলে দিব 2 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 3 মিটার, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব এটা অতিক্রম করবে। এটা হচ্ছে ফার্স্ট ল। এবার সে সেকেন্ড ল উনি বলতেছেন ভি ইজ প্রপোর্শনাল টু 2, অর্থাৎ যখন দ্রুত অতিক্রম করবে তখন ভি কাজ করবে। যদি ভি কাজ করে তাহলে বেগও সমান সময়ে সমান বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তু সমান সময়ে সমান বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, সমান বেগ প্রাপ্ত হলে সমান দ্রুত অতিক্রম করবে। এটা হচ্ছে সেকেন্ড ল। এবার আসে থার্ড ল উনি কী বলতেছেন? থার্ড ল বলতেছেন যে উনি বলতেছেন যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, অর্থাৎ স্থির অবস্থান থেকে নির্দিষ্ট উচ্চতায় বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুটা যে দূরত্ব অতিক্রম করে সেটা বর্গের সমানুপাতিক। এই 3টা ল উনি আবিষ্কার করেছেন। এই 3টা ল, এই ইকুয়েশনগুলো, আমরা যে ইকুয়েশনগুলো পাইছি ওগুলাতে জাস্ট
আমরা যে ত্বরণটা ইউজ করছি, গতির যে সমীকরণ যেগুলো পাইছি ওগুলোতে যে ত্বরণটা ইউজ করছি ওই ত্বরণটা রিপ্লেসমেন্ট করে অভিকর্ষ ত্বরণ করতে হবে, আর এস যেটা আছে দূরত্ব সেটা রিপ্লেসমেন্ট করে এইচ বা উচ্চতায় করতে হবে। উচ্চতায় করে আমরা এই এই ইকুয়েশনগুলোতে আমরা ফেলছি, যেমন দেখো ভি ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 GS। ঠিক আছে, তো আমরা যে ত্বরণটা আছে সেটাকে রিপ্লেসমেন্ট করে অভিকর্ষ ত্বরণে করছি, আর যেই দূরত্বটা আমরা এস ধরছি ওটাকে হাইটে কনভার্ট করছি, উচ্চতায় কনভার্ট করছি। উচ্চতায় কনভার্ট করে আমরা এই ইকুয়েশনগুলো পাইছি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে এগুলা এবং এগুলা। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে আমাদের থিওরি পার্টটা শেষ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল পার্ট। তোমাদের ম্যাথমেটিক্সে যত সমস্যা আছে সবগুলো কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্স সমস্যা, এই যে থিওরি যেগুলো আমরা আজকে আলোচনা করছিলাম ওগুলো ম্যাথমেটিক্যালি কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি সেটা দেখবা। আর তোমাদের যত ম্যাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।